বুসানে ট্রাম্প শি জিনপিং বহুল কাঙ্ক্ষিত বৈঠক। যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক ছাড়ের ঘোষণা, আরও কয়েকটি ইস্যুতে সমঝোতা। আলোচনায় রাশিয়ার পসাইডন টর্পেডো। তেজস্ক্রিয় সুনামির মাধ্যমে ধ্বংস করতে পারে যে কোনো উপকূলীয় শহর। 33 বছর পর পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের। গ্যাং বিরোধী অভিযান ঘিরে ব্রাজিলে উত্তেজনা। কেন্দ্রীয় সরকারকে না জানিয়েও রক্তক্ষয়ী অপারেশন পরিচালনার অভিযোগ। প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। চীনা প্রেসিডেন্টের সাথে বহুল আলোচিত বৈঠক শেষে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। জানান 1.5 ঘন্টার বৈঠকে চীনকে 10% শুল্ক ছাড়ের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তি 1 বছরের জন্য বর্ধিত করে দুই পক্ষ। দুই প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের মধ্যে আরও বেশ কয়েকটি ইস্যুতেও সমঝোতাও হয়েছে। সিদ্ধান্ত হয় মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের পর যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং। দীর্ঘ 6 বছর পর আবারও মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানের বৈঠক ঘিরে পুরো বিশ্বের নজর ছিল দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে। স্থানীয় সময় সকাল 11টার কিছুক্ষণ আগে বৈঠকস্থলে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার মেরিন ওয়ান। এর পরপরই সেখানে পৌঁছায় শি জিনপিংয়ের উড়োজাহাজ। করমর্দনের মধ্য দিয়ে একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প শি। আশা ব্যক্ত করেন সফল বৈঠকের। মার্কিন ও চাইনিজ প্রেসিডেন্ট ছাড়াও আলোচনায় অংশ নেন দুপক্ষের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী সহ মোট 12 সদস্যের প্রতিনিধি দল। বিপুল অঙ্কের শুল্ক চাপিয়ে দিয়ে বাণিজ্য যুদ্ধ শুরু করলেও চীনা প্রেসিডেন্টকে বন্ধু আখ্যা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। এমন একজন বন্ধুর সাথে বসতে পারাটা সত্যিই অনেক সম্মানের। তিনি চীনের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট। কিছু বিষয়ে আলোচনা করব, মনে হয় এরই মধ্যে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, আরও কিছু বিষয়ে একমত হব। আমি মনে করি দীর্ঘ সময়ের জন্য দুদেশের একটি দুর্দান্ত সম্পর্ক থাকবে। ভিন্ন জাতীয় অবস্থার কারণে আমরা সবসময় একে অপরের সাথে সামনাসামনি হই না। বিশ্বের দুই শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব থাকা স্বাভাবিক। 1 ঘন্টা 40 মিনিট ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। আলোচনায় প্রাধান্য পায় শুল্ক ও বাণিজ্য ইস্যু। ট্রাম্প জানান প্রায় সব বিষয়ে একমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র চীন। বেইজিংয়ের উপর শুল্কের বোঝা 10% কমিয়ে করা হয়েছে 47%। জানান আগামী এপ্রিলেই চীন সফর করবেন তিনি। শি জিনপিংও করবেন যুক্তরাষ্ট্র সফর। বৈঠক শেষ হওয়ার সাথে সাথেই স্ব গন্তব্যে ফের উড়াল দেন দুই নেতা। এর আগে 2019 সালে জাপানে G20 সম্মেলনের সাইডলাইনে সবশেষ বৈঠক করেন ট্রাম্প শি। অনিক রহমান, যমুনা নিউজ। তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করে মুহূর্তেই উপকূলীয় শহর ধ্বংসে সক্ষম রাশিয়ার নতুন টর্পেডো, যা একাধারে পারমাণবিক শক্তি চালিত এবং ক্ষমতা সম্পন্ন। গ্রিক সমুদ্র দেবতা পসাইডনের নামে নামকরণ করা হয়েছে মারণাস্ত্রটিকে, যা সফল পরীক্ষা চালিয়েছে মস্কো। নিজেই এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শক্তির দিক থেকে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী খ্যাত মিসাইল সারমাটকেও ছাড়িয়ে যাবে। সমুদ্র দেবতা পসাইডন, গ্রিক পুরাণে বর্ণিত এই চরিত্রকে যেন বাস্তবে ফিরিয়ে আনল রাশিয়া, তবে কোনো দেবতা রূপে নয়, বরং মারণাস্ত্র রূপে। পোসাইডনের নামানুসারে পরীক্ষা চালানো এই অস্ত্র মূলত রাশিয়ার নতুন সুপার টর্পেডো, যেটি পরমাণু শক্তিচালিত এবং একই সাথে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, যার একটিমাত্র বিস্ফোরণে ডুবে যেতে পারে সমুদ্র তীরবর্তী যে কোনো শহর। বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রাশিয়ার RS-28 সারমাটের চেয়েও বহুগুণে শক্তিশালী পোসাইডন টর্পেডো, এমনটাই দাবি প্রেসিডেন্ট পুতিনের। পোসাইডনের শক্তি আমাদের সবচেয়ে উন্নত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাটের চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি। পৃথিবীতে সারমাটের মতো আর কিছু নেই। আমরা এখনো এটি মোতায়েন করিনি, শিগগিরই মোতায়েন করা হবে। তবে শক্তির দিক থেকে পোসাইডন সারমাটকেও উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে।
И у нас он еще на дежурстве не стоит. আশ্চর্যের বিষয় হলো পোসাইডনে ব্যবহৃত নিউক্লিয়ার প্রপালশন ইউনিট পারমাণবিক চুল্লির তুলনায় হাজার গুণ ছোট। তবুও প্রচলিত চুল্লি চালু হতে যেখানে দিন কিংবা সপ্তাহ পর্যন্ত সময় নেয়, সেখানে এটি মিনিট অথবা সেকেন্ডের ব্যবধানেই সক্রিয় হয়। অন্তত এই দিক থেকে টর্পেডোটি পৃথিবীতে এক এবং অদ্বিতীয়, যেটিকে আটকানোর কোনো উপায় নেই। বাস্তবে পোসাইডন সম্পর্কে তথ্য পাওয়া দুষ্কর, তবে সামরিক বিশ্লেষকদের মতে এই টর্পেডোর পাল্লা আনুমানিক 10,000 কিলোমিটার। পানির নিচে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার বেগে ছুটতে পারে এটি। 2018-19 সালেও পোসাইডনের ফিল্ড টেস্ট সম্পন্ন করে রাশিয়া। খুব শিগগিরই তা মোতায়েন করা হবে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পারমাণবিক তৎপরতা ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। 33 বছর পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর একের পর এক নতুন পারমাণবিক সমরাস্ত্র পরীক্ষার জবাবে ওয়াশিংটনের এই পাল্টা পদক্ষেপ। ভয়াবহ মারণাস্ত্র নিয়ে চিরবৈরী দুদেশের তৎপরতায় বাড়ছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। সপ্তাহখানেক আগে হাঙ্গেরিতে মার্কিন প্রেসিডেন্টের সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠক স্থগিত হওয়ার পরপরই ব্যাপক সামরিক মহড়া চালায় রাশিয়া, যেখানে উৎক্ষেপণ করা হয়েছিল পারমাণবিক হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র। ওই মহড়ার রেশ না কাটতেই চলতি সপ্তাহে নতুন দুটি পারমাণবিক সমরাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সীমাহীন পাল্লার বুরোভেস্টনিক ক্রুজ মিসাইলের পর সফল হয়েছে আলোচিত সুপার টর্পেডো পোসাইডনের পরীক্ষাও। ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন কার্যকর সমাধান আসছে না, তখন মস্কোর পারমাণবিক তৎপরতাকে রীতিমতো উস্কানি হিসেবে নিচ্ছে ওয়াশিংটন। জবাবে পাল্টা পদক্ষেপের ঘোষণাও দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকেই 33 বছর পর পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এতদিন নিয়মিত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে দেখা গেছে একমাত্র উত্তর কোরিয়াকেই। এবার পারমাণবিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের এমন তৎপরতায় তৈরি হয়েছে চরম উদ্বেগ। ভয়াবহ অস্ত্রের প্রতিযোগিতা শুরু হওয়ায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরির শঙ্কা বিশ্লেষকদের। সারা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 87% যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে। এর মধ্যে মস্কোর প্রায় 5,500 নিউক্লিয়ার ওয়ারহেডের বিপরীতে ওয়াশিংটনের ভান্ডারে রয়েছে 5,100টি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্র। দেশটিতে সফররত অবস্থায় সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে সিউলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করবে ওয়াশিংটন। এর আগে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া। দুদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃ প্রক্রিয়াকরণ করতে পারবে না সিউল। সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। মাদক পরিবহনের অভিযোগে আবারও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছে। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ হামলার ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান চালানো হয়। একদিন আগেই মার্কিন সামরিক বাহিনীর হামলায় একই অঞ্চলে আরও 14 জনের প্রাণ যায়। মাদক বিস্তার ঠেকাতে সম্প্রতি ভেনেজুয়েলা উপকূলের কাছে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ অ্যাটাক সাবমেরিন ও নৌসেনা মোতায়েন করে ওয়াশিংটন। মাদক পাচারের অভিযোগে গেল 2 মাসে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে। নিজেরাই নিজেদের যুদ্ধজাহাজে হামলা চালিয়ে ফাঁসাতে চেয়েছিল ভেনেজুয়েলাকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বিরুদ্ধে এই অভিযোগ করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলেন, হামলার নাটক সাজিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযানের অজুহাত হিসেবে ব্যবহারের লক্ষ্য ছিল ওয়াশিংটনের। সেই লক্ষ্যে নাশকতাকারীদের অর্থায়নও করে তারা। তবে তাদের এই চক্রান্ত নস্যাৎ করেছে কারাকাস। রোববার ভেনেজুয়েলার প্রতিবেশী ত্রিনিদাদ ও টোবাগোয় ভিড়ে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি, যাতে হামলার ষড়যন্ত্র এটেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, এমন অভিযোগ মাদুরোর।
গ্যাং বিরোধী রক্তক্ষয়ী অভিযানকে কেন্দ্র করে ব্রাজিলে শুরু হয়েছে তোলপাড়। রিও ডি জেনেরোর স্থানীয় প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। সরকারের দাবি, প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় প্রশাসনকে না জানিয়েই স্মরণকালে সবচেয়ে ভয়াবহ এই অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়ে জবাবদিহিতার দাবি জাতিসংঘের। এদিকে নিরাপত্তা বাহিনীর সাথে গ্যাং সদস্যদের সশস্ত্র সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। ব্রাজিলের রিও ডি জেনেরোর ফাভেলা শহর নিরাপত্তা বাহিনীর সশস্ত্র অভিযানে রীতিমতো পরিণত হয়েছিল রণক্ষেত্রে। মঙ্গলবার পুলিশসহ অন্যান্য বাহিনীর ২৫০০ সদস্যের অভিযানে প্রাণ গেছে ১৩২ জনের। এটিকে ব্রাজিলের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী অভিযান আখ্যা দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি, নিহতদের সবাই অপরাধী। রিও ডি জেনেরোর এই অভিযান ঘিরে এরই মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে দেশটিতে। ব্যাপক বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে মারা হয়েছে নিরীহ মানুষদের। এই অভিযানের উদ্দেশ্য রাজনৈতিক। যাদের মারা হয়েছে তারা কৃষ্ণাঙ্গ, গরিব। যথেষ্ট হয়েছে, আমরা আর সহ্য করব না। যারা মারা গেছে তারা আমাদের সন্তান, ফাভেলায় বসবাসকারী মায়েদের সন্তান। আর কত মা তাদের সন্তানদের জন্য শোকে কাতর হবেন? বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে দেশটির সরকার। বিচারমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় প্রশাসন কিংবা প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে না জানিয়েই রক্তক্ষয়ী এ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। প্রেসিডেন্ট কিংবা আমাদের কারোরই এখনো অভিযান সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেই। আমরা সংবাদ মাধ্যম থেকে যা জেনেছি ততটুকুই তথ্য আছে। আমরা রিও ডি জেনেরোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাব। এটি অত্যন্ত রক্তাক্ত এবং সহিংস অভিযান ছিল। প্রাণহানির সংখ্যা থেকে প্রেসিডেন্ট হতবাক হয়েছে। তিনি অবাক যে কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা ছাড়াই এত বড় অভিযান চালানো হয়েছে। ব্রাজিলে গ্যাং বিরোধী এই অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। সঠিক তদন্ত ও জবাবদিহিতার দাবি জানিয়েছে তারা। প্রতিবেশী দেশের অস্থিরতার জেরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে আর্জেন্টিনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক থেকে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। যুদ্ধবিরতি পুনর্বহালের পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার উত্তর গাজার বেত লাহিয়ায় কয়েক দফা বোমা বর্ষণ করে আইডিএফ। এতে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তেল আবিবের দাবি, অস্ত্রাগার ধ্বংস করার লক্ষ্যে চালানো হয়েছে হামলা। এর আগে দক্ষিণ গাজার রাফায় গোলাগুলিতে এক ইসরায়েলি সেনার মৃত্যুর কারণে উপত্যকায় হামলার নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রাণ যায় কমপক্ষে 104 ফিলিস্তিনির। পরে গাজায় অভিযান শেষ করার নির্দেশ দেয় তেল আবিব। গাজায় বর্বরতার জেরে 1.5 বছরে আত্মহত্যার চেষ্টা করেছেন 279 ইসরায়েলি সেনা। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনের তথ্য মতে 2024 সালে আত্মহত্যা করতে যাওয়া 78% সেনাই ছিলেন যুদ্ধের ময়দানে, যা আগের বছরগুলোর তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে। 2023 সালে মাত্র 17% ইসরায়েলি সেনার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল। বিভিন্ন সময় একাধিক গবেষণায় উঠে এসেছে, গাজায় বর্বরতা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাই মানসিকভাবে ভেঙে পড়েছেন, এমনকি আত্মহত্যাও করেছেন অনেকে। যুদ্ধবিরতি কার্যকরের পর খুলে দেওয়া হলো গাজার আল আজহার ইউনিভার্সিটি। ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত 2 বছর বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। এরই মধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু নতুন সেমিস্টারই নয়, নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন তারা। ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় 51টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছিল, যাতে মোট শিক্ষার্থী ছিল 2 লাখের বেশি। আইডিএফের নির্বিচার বোমা বর্ষণে গাজার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই এখন ধ্বংসস্তূপ। যে কয়েকটি টিকে আছে সেগুলো সচল করার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সন্দেহজনক কোনো কার্যকলাপের প্রমাণ পায়নি জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA। এই তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি।
আমরা ইরানে পরিদর্শনে যাচ্ছি, ধীরে ধীরে সেখানে আমাদের কার্যক্রম সচল করছি। আমরা এখনই নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের মতো ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করছি না, তবে ইরানের সাথে আলোচনা চালিয়ে নিচ্ছি। পারমাণবিক কেন্দ্রগুলোতে তেমন কোনো বড়সড় কার্যকলাপের আলামত পাইনি। একই বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু ও ভালো মানুষ বলার পর মুহূর্তে তাকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপেক সম্মেলনে মোদীকে সুদর্শন ও তেজি বলার পর পাকিস্তানের সাথে সংঘাত বন্ধে তাকে শুল্কের ভয় দেখানোর দাবি করেন ট্রাম্প। এ বিষয়ে মোদীর নিশ্চুপ অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী নেতা লোকসভার রাহুল গান্ধী। চুপ না থেকে ট্রাম্পকে পাল্টা জবাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রীর দিকে। একই বক্তব্যে প্রশংসায় পঞ্চমুখ হলেন এক সময়ের বন্ধু নরেন্দ্র মোদীর, আবার কথার ভাঁজে করলেন উপহাস বিদ্রূপও। এপেক সম্মেলনে ভারত পাকিস্তান যুদ্ধ বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মিশ্র মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নরেন্দ্র মোদীকে ভালো মানুষ, সুদর্শন বলে শুরু করেন কথা। তাকে দেখলে নাকি মনে হয় নিজ বাবার কথা, এমনও মন্তব্য ছুড়েন মার্কিন প্রেসিডেন্ট। তবে কথা বলতে বলতে তাকে অত্যন্ত জেদি ও কিলার বলে ব্যঙ্গ করেন তিনি। বলেন, প্রথমে রাজি না হলেও 250% শুল্ক আরোপের ভয় দেখিয়ে পাকিস্তানের সাথে সন্ধিতে আসতে মোদীকে বাধ্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমার সম্পর্ক খুবই ভালো। সে দেখতেও খুবই সুদর্শন। সে যখন প্রতিক্রিয়া দেয় তখন তাকে দেখলে মনে হয় নিজের বাবাকে দেখছে। সে খুনি, খুবই কড়া আর তেজি মানুষ মোদী। যুদ্ধ বন্ধের আহ্বানে সে যখন জেদির মতো লড়াই চালিয়ে যেতে চেয়েছিল তখন একবার মনে হয়েছিল ইনিই কি সেই মানুষ যাকে আমি এতদিন ধরে চিনি। কিন্তু এর ঠিক 2 দিন পর সে যুদ্ধ বন্ধে সম্মতি জানাতে কল করে আমাকে। ভারতের পাশাপাশি প্রশংসা করেন তাদের প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানেরও। বিশেষ করে প্রশংসা করেন ফিল্ড মার্শাল আসিম মুনিরের কর্মদক্ষতার। তবে একই শুল্ক ভয় দেখিয়ে থামিয়েছেন পাকিস্তানকেও। বলেন এমন কথাও, পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন দারুণ মানুষ, বিশেষ করে তাদের ফিল্ড মার্শাল। সে একজন যোদ্ধা। প্রথমে রাজি না থাকলেও শুল্ক বৃদ্ধির আশঙ্কায় যুদ্ধ থামাতে সম্মত হয় দুদেশই। ট্রাম্পের এমন মন্তব্যের জেরে মোদী সরকারের জোরালো কটাক্ষ করেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দেশে দেশে যে মোদীকে নিয়ে কটাক্ষ করে তার অপমান করছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন অভিযোগও তোলেন কংগ্রেস নেতা। মোদীকে আত্মমর্যাদাহীন ও দুর্বল চিত্রের বলে মন্তব্য করেন রাহুল। নিজ স্বার্থ হাসিলে প্রধানমন্ত্রীকে আপনি নাচতে বললেও এক মুহূর্ত দ্বিধা করবেন না তিনি। দেশে দেশে গিয়ে বন্ধুত্বের নামে তাকে অপমান করেন ট্রাম্প। বলেন তাকে শুল্কের ভয় দেখিয়ে পাকিস্তানের ওপর হামলা করা থেকে থামিয়েছেন। এ কথার বিপক্ষে এখনো একদম নিশ্চুপ মোদী। ভয় না পেয়ে ট্রাম্পকে পাল্টা জবাব দেওয়ার সৎসাহস দেখান। ট্রাম্পের মন্তব্যের পাল্টা কোনো জবাব এখনো দেয়নি বিজেপি। তবে তৃতীয় কোনো শক্তির প্রভাবে নয়, দ্বিপাক্ষিক আলোচনার জেরেই হয়েছিল পাক ভারত যুদ্ধবিরতি। বহুবার এমন কথা জানিয়েছে ভারত সরকার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সুদানের আল ফাশির শহরের একটি হাসপাতালে ঢুকে রোগী স্বজন সহ প্রায় 450 মানুষকে হত্যা করেছে দেশটির আধা সামরিক বাহিনী RSF। রোববার সেনাবাহিনীর কাছ থেকে শহরের দখল নেয়ার পর এই হত্যাযজ্ঞ চালায় তারা। আল ফাশিরের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে দারফুর অঞ্চল পুরোপুরি দখলে নিল প্যারামিলিটারি বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে দেশটি 2 ভাগে বিভক্ত হওয়ার পথে এগিয়ে গেল আরও এক ধাপ। সুদানে 2.5 বছরেরও বেশি সময় ধরে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনী RSF এর মাঝে ক্ষমতা দখলের লড়াই। সম্প্রতি এ সংঘাত নিয়েছে নতুন মোড়। বহুদিন ধরেই দারফুর অঞ্চলের প্রায় সব প্রধান সেনাঘাঁটি ছিল প্যারামিলিটারি বাহিনীটির দখলে। এবার অঞ্চলটির শেষ ঘাঁটি আল ফাশিরেরও দখল নিল RSF। রোববারের এ ঘটনার পর এখন প্রায় পুরোপুরি আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে দারফুর। সোমবার আল ফাশির থেকে সেনাবাহিনীর সরে যাওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। দখল নেয়ার পর শহরটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় RSF। জাতিসংঘ বলছে আল ফাশির শহরে খাদ্য ও চিকিৎসাহীন অবস্থায় আটকে পড়েছে লাখ লাখ মানুষ। বিশ্লেষকরা বলছেন দারফুরের শেষ ঘাঁটিটির দখল নেয়ার মাধ্যমে 2 ভাগে বিভক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সুদান। দেশটির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ লাভের উদ্দেশ্যে বহুদিন ধরেই আল ফাশির দখলের চেষ্টায় ছিল আধা সামরিক বাহিনীটি।
আল-ফাশির ছিল সেই শেষ ঘাঁটি যা দেশটিকে স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হওয়ার পথে বাধা দিচ্ছিল। এখন আরএসএফ প্রায় পুরো পশ্চিম সুদান নিয়ন্ত্রণে নিয়েছে, আর সেনাবাহিনী ও পোর্ট সুদান সরকার মূলত মধ্য ও পূর্বাঞ্চল দখলে রেখেছে। 2023 সালের এপ্রিলে শুরু হওয়া এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছে অন্তত 1,40,00,000 বাসিন্দা। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা, ধর্ষণ ও জাতিগত আক্রমণ চালাচ্ছে আরএসএফ, যা তৈরি করছে গণহত্যার শঙ্কা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। জ্যামাইকার পর হারিকেন মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড হাইতি। এখন পর্যন্ত দেশটিতে 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংখ্যা আরও বাড়তে পারে প্রাণহানি। বুধবার স্মরণকালে সবচেয়ে শক্তিশালী হারিকেন আঘাত হানে হাইতিতে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার উপকূলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এর আগে জ্যামাইকায় আঘাত হানে ক্যাটেগরি 5 হারিকেন। ঝড়ের কবলে পড়ে কিউবা, বাহামা সহ আরও কয়েকটি দেশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটির লাখ লাখ মানুষ। তবে ব্যাপক আগাম প্রস্তুতি নেয় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে বলে দাবি দেশগুলোর। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।